নমস্কার, আমি তুলিকা, ব্লগার তুলিকায় আবার তোমাদের একবার স্বাগত। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেই টপিকটা তোমার আমার প্রত্যেকের জানা ভীষণ ভীষণ দরকারি। প্রথমে কি কি বিষয় নিয়ে বলছি সেটা একটু বলে দিই। সুপ্রিম কোর্ট থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছে। কি সেই নির্দেশিকা? হেয় করা যাবে না, চলবে না ভেদাভেদ, পড়ুয়াদের আত্মহত্যা ঠেকাতে 15 দফা নির্দেশিকা সুপ্রিম কোর্টের। পড়ুয়াদের আত্মহত্যা ঠেকাতে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সুপ্রিম কোর্ট সুইসাইড প্রিভেনশন গাইডলাইন্সের মধ্যে বলে দিয়েছে। কিন্তু বিষয়টা নিয়ে হঠাৎ করে এইরকম হলো কেন? অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশের নিট পরীক্ষার্থী, মানে নিট যারা দিয়েছিলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পড়ুয়াদের আত্মহত্যার ঘটনা বেড়েই চলেছে। সেই নিয়ে এবার নড়ে চড়ে বসলো সুপ্রিম কোর্ট। স্কুল, কলেজ, কোচিং সেন্টার, বিশ্ববিদ্যালয়, প্রশিক্ষণ কেন্দ্র, এমনকি হস্টেলগুলোতেও 15টি নির্দেশিকা জারি করা হয়েছে। কে জারি করেছে? শীর্ষ আদালত, মানে সুপ্রিম কোর্ট। পড়ুয়াদের আত্মহত্যা ঠেকাতে কি কি ব্যবস্থা গ্রহণ করবে সেটাও জানানো হয়েছে। পড়ুয়াদের আত্মহত্যা ঠেকাতে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, ছোট ছোট কেন্দ্রগুলো বাধ্যতামূলকভাবে মানসিক স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং কাউন্সিলিংয়ের ব্যবস্থা রাখতে হবে। এইবার এই নিয়ে শুক্রবার দিন শুনানি চলছিল বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে, মানে যারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ওনারা যে নির্দেশিকাটা দিয়েছে যে পড়ুয়াদের আত্মহত্যা ঠেকাতে উপযুক্ত আইনি বিধান কার্যকর না হওয়া অবধি এই নিয়ম কার্যকর থাকবে। এবার বিচারপতি এই ঘটনাটা প্রথম হঠাৎ করে নড়ে চড়ে বসলো কেন? অন্ধ্রপ্রদেশে যেটা হয়েছে, নিট পরীক্ষার্থীর আত্মহত্যা ঘিরে শোরগোল পড়ে যায়, সেই নিয়ে সিবিআই তদন্তও চলছে। এছাড়াও যেটা হচ্ছে যে এই সমস্ত জায়গাগুলোতে, মানে কিছু কিছু বেসরকারি বা সরকারি প্রতিষ্ঠানগুলোতে কিছু দলিত শ্রেণী হতে পারে, বা মাঝে দেখা যাচ্ছে খড়গপুর আইআইটিতেও ভীষণভাবে আত্মহত্যা একটা ট্রেন্ড চলে এসছে। সেই ট্রেন্ডটা কেন এলো, কেন পড়ুয়াদের মধ্যে আত্মহত্যা করার প্রবণতাটা বেড়ে গেল, সেই নিয়ে আমাদের বিচারপতিদ্বয় এবং সাধারণ মানুষ, বা অন্তত যারা সংবেদনশীল মানুষ, তারা যথেষ্ট চিন্তিত। এবং সেই নিয়ে বিচারপতিরা এইরকম একটা নির্দেশিকা দিয়েছে। বলেছে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে 100 শিশু বা তার অধিক আছে, সেখানে একজন করে যোগ্য কাউন্সিলর, মনোবিদ অথবা শিশু ও সমাজ কর্মী, যারা মানে এই বিষয়টাকে হ্যান্ডেল করতে পারবেন, সেরকম একজন রাখা বাধ্যতামূলক। প্রয়োজনে পড়ুয়াদের যারা পথ দেখাতে পারবে সেই ধরনের প্রফেশনালদেরও রাখা যেতে পারে। এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক মানসিক স্বাস্থ্য নীতি চালু করতে হবে। মানে একটা উইকলি এই স্বাস্থ্য নীতিটা শিক্ষা প্রতিষ্ঠান কি কি করছে সেটা কিন্তু মানে আদালতকে অবশ্যই জানাতে হবে। এবং পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে যে খসড়া উন্মিত প্রস্তাব আনা হয়েছে সেই অনুযায়ী, মানে এই যে প্রস্তাবটা আনা হয়েছে সেই অনুযায়ী চলতে হবে। মনোদর্পণ এবং সরকারের জাতীয় আত্মহত্যা প্রতিরোধ কৌশল অনুযায়ী তৈরি করতে হবে নীতি, এবং সেইগুলো প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডেও ঝুলাতে হবে। এইবার এই বিষয়গুলো হঠাৎ এত নড়ে চড়ে এলো কেন? মানে লাস্ট ফ্রাইডেই হয়েছে, আমি ভীষণ বিজি ছিলাম, তো এই বিষয়টা অ্যাজ এ টিচার, আর সবচেয়ে বড় কথা যেটা, করোনার সময়ে আমি কিন্তু এই অ্যাডোলেসেন্সের ওপরে মানে কাউন্সিলিংয়ের কোর্সটা করেছিলাম। এবার আমি কেন কাউন্সিলিংয়ের কোর্সটা করেছিলাম সেটার একটা হিস্ট্রি আছে। জীবনের এমন এমন সময়ে এমন কিছু হয়ে যায়, তখন না নিজেকে আমরা ঠিক রাখতে পারি না। হয়তো সেই সময় আমাদের অনেক কিছু ডিসিশন খারাপ হয়ে যায়, এবং আমার পরিস্থিতিটাও সেই দিকে যাচ্ছিল। তখন আমি কি করেছিলাম, ভেবেছিলাম কোনো কাউন্সিলর, মানে মনোরোগ বিশেষজ্ঞর কাছে গিয়ে নিজেকে কাউন্সিলিং করাবো। তারপরে ভগবানের আশীর্বাদ বা সেলফ কন্ট্রোল, যাই হোক কিছু বলতে পারো, আমি সার্চ করতে শুরু করলাম। সার্চ করতে গিয়ে দেখলাম আমাদের ইগনুতে এই কাউন্সিলিং, মানে অ্যাডোলেসেন্স বা বড়দের কাউন্সিলিংয়ের আলাদা আলাদা কোর্স আছে। এবং তখন আমি যে স্কুলটাতে করতাম সেখানে আমাকে বাইরে গিয়ে এই ধরনের কাজের পারমিশন দেবে না বলে আমি কিছুটা গোপন রেখেই আমি আমার কাউন্সিলিংয়ের কোর্সটায় ভর্তি হই, এবং যথাযথভাবে ইগনু থেকে পরীক্ষা দিয়ে এই অ্যাডোলেসেন্সের ওপর, যেহেতু আমার স্কুলটাতে মোটামুটি আমি অ্যাডোলেসেন্সদের নিয়েই কাজ করি, সেইটা আমি কাউন্সিলিংয়ের কোর্সটা কমপ্লিট করি।
এইবার আসি মোদ্দা কথায়। মোদ্দা কথায় এই যে কাউন্সিলিং এর দরকারটা কি হয়, সত্যি কথা বলতে ছোটদের চাইতে যখন একটা বাচ্চা টিনেজ হয়ে যায় তখন তাদের বারবার বলা হচ্ছে তাদের শারীরিক পরিবর্তনের সাথে সাথে কিছুটা মানসিক পরিবর্তন, মানে অনেকটাই মানসিক চেঞ্জেস হয়ে যায়, এবং সেই মানসিক চেঞ্জেসের ফলে তাদের কিছু ডিমান্ড থেকে যায়, এবং সেই ডিমান্ডগুলো অনেক সময় তাদের বাবা মা, টিউটার, স্কুল টিচার, গৃহশিক্ষক, এমনকি বন্ধুরাও ফুলফিল করতে পারে না। সেই সময় একজন প্রপার কাউন্সিলারের খুব প্রয়োজন হয়, যা ওকে মানে বাচ্চাটাকে টিনদের একটা সঠিক পথ দেখাতে পারবে। এবং এই বিষয়টা যেমন জরুরি, কিন্তু আজকাল তো সব জিনিসেরই ভুল ব্যাখ্যা হয়ে যায়। ধরুন এই বিষয়টা আজকালকার ছাত্রছাত্রীদের মধ্যে যদি মানে কোনো কিছু ওদের সপক্ষে কিছু একটা ওরা জানতে পারে, কারণ সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেল সমস্ত দৌলতে আজকাল কোনো কিছুটাই গোপন নেই, সবার কাছে সবটাই মানে ওপেন টু অল। তো ওরা অবশ্যই জেনে যাবে যে এইরকম মানে তাদের মানসিকভাবে কোনো বকাঝকা করা যাবে না, এবং তাদের হেয় করা যাবে না যে এই ও পারছে তুই কেন পারছিস না, এটাও আইনের আওতার মধ্যে চলে আসবে। তাহলে আমাদের টিচারদের ক্ষেত্রে এই বাচ্চাদের পড়াশোনা করানোর সময় কিন্তু বিষয়টা বেশ চাপের হয়ে যাবে। কারণ কি? কারণ আমরা অনেক সময়, আমি বলতে দ্বিধা নেই, আমরা টিচার হিসেবে বাচ্চাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব বাড়ানোর জন্য অনেক সময়ই বাচ্চাদের সাথে বাচ্চাদের তুলনা করে থাকি। কেউ অস্বীকার করতে পারবে না কথাটায় যে আমরা টিচার হয়ে বাচ্চাদের মধ্যে তুলনা করি না, অবশ্যই তুলনা করি, যাতে তারা প্রতিযোগিতায় নিজেদের আরো এগিয়ে নিয়ে যেতে পারে। এবং আমাদের টিচার হিসেবে আমার মনে হয়, এবং সেই ব্যাপারটা মানে সাথে সাথে অ্যাজ ওয়েল অ্যাজ ওই জিনিসটাও তাদের দেখতে হবে যে তাদের বকাঝকা দেওয়ার সময় দেখ ও পারছে তুই কেন পারছিস না, এইরকম একবার বলার সাথে সাথে আবার তাকে কাছে ডেকে এনে বলতে হবে যে তুমি যদি ওর চাইতেও ভালো করতে পারো, ইফ ইউ গিভ সাম এফোর্ট, তুমি যদি কিছুটা এফোর্ট দাও তাহলে তুমি ওর চাইতেও, তাহলে কি হবে, বাচ্চাদের মধ্যে একটা ব্যালেন্স থেকে যাবে, এবং সে নিজেকে মানসিকভাবে বা অন্য বাচ্চাদের কাছে নিজেকে হেয় বলে মনে করবে না, এবং সেক্ষেত্রে অনেকটাই সেটা লাভদায়ক হবে। এবং যদি টিচাররা মনে করে যে না আমি বাবা কোনো কিছুই বলতে যাব না, বিশেষ করে সরকারি স্কুলে তো এটা খুবই ইজি, মানে বিভিন্ন রকম মানে টিচাররা সত্যি কথা বলতে এত যে রুলস রেগুলেশন, বা বেসরকারি স্কুলেও সে কথা যে বাবা আমি আর কোনো কিছুর মধ্যে যাব না, হলে হলো না হলে না হলো, কিন্তু বিষয়টা তো না, আমাদের তো বাচ্চাদেরও পড়াশোনা বা তাদের এগিয়ে নিয়ে যাওয়ার ডেভেলপমেন্টটাও দেখতে হবে। একদিকে বিভিন্ন আইনে আমরা বাধা পড়ে যাচ্ছি যে বাচ্চাদের এই করবে না, বাচ্চাদের বকা যাবে না, বাচ্চাদের মারা যাবে না, ওদের ছোঁয়া যাবে না। সত্যি কথা বলুন তো ছোটবেলাতে আমরা কারা টিচারদের হাতে মার খাইনি, মানে বেতের বাড়ি তো দূরের কথা, চুল ধরে টেনে দেওয়ালে টিচাররা ঠুকে দিত। কেউ কি ওই সময় আত্মহত্যা করতো? তাহলে তখন কি মানসিক ভাবে তারা হেয় হতো না? কিন্তু গুরুজনদের কাছে, মানে টিচাররা যে গুরুজন, তারা যে এই ধরনের কিছু বলতে পারে, সেই আজকাল বাচ্চারা ভীষণ ভীষণ সংবেদনশীল হয়ে গেছে, ধরে নিতে হবে। এবার আমাদের সাথে আজকালকার দুনিয়ার জেনারেশন অনেকটা গ্যাপ, তো সংবেদনশীল যখন বাচ্চারা হয়ে গেছে, সেক্ষেত্রে তুলনা ওই সময়ের সাথে এখনকার তুলনা করে কিচ্ছু লাভ নেই। তো এখনকার পরিস্থিতি অনুযায়ী আমাদের ডিসিশন নিতে হবে আমি টিচার কিভাবে বাচ্চাদের যাতে মানসিক স্বাস্থ্যটাও অক্ষুণ্ণ থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের মানে এডুকেশনটাও ডেভেলপমেন্ট করা যায়। তো আমার কাছে 3টে সহজ ফর্মুলা আছে সত্যি কথা বলতে। প্রথমে গিয়ে ক্লাসে পড়াশোনা শুরু করার আগে কমসে কম 5টা মরাল ভ্যালুস শেখান। কি মরাল ভ্যালুস? যে বড়রা অনেক কিছু খারাপ করলেও যেহেতু তারা বড়, সাথে সাথে প্রতিবাদ করতে নেই, মেনে নিতে হয়, জীবনে মেনে নেওয়ার ক্ষমতাটা বাড়াতে হবে। নাম্বার 1, এটা মরাল। আর একটা হচ্ছে তোমরা আস্তে আস্তে বড় হচ্ছ, সমাজে তোমাদের একটা দায়িত্ব বাড়ছে। কিরকম দায়িত্ব? যে ছোট ছোট বাচ্চাদের মানে কম্পারেটিভলি উঁচু ক্লাসের বাচ্চারা যাতে নিচু ক্লাসের বাচ্চাদের কিছু শেখাতে পারে। ওরা যখন অন্যদের শেখাতে যাবে ওদের মধ্যে একটা রেসপন্সিবিলিটি গ্রো করে যাবে। নাম্বার 2 পয়েন্ট হয়ে গেল। নাম্বার 3 পয়েন্ট কি আছে? যে টিচাররা অবশ্যই বন্ধু, তাদেরকে তোমরা মন খুলে কথা বলতে পারো। কেমন? এই নয় যে ক্লাস চলাকালীন ডিস্টার্ব করে, কারণ তখন টিচাররা পড়াতে থাকে এবং তখন যদি তুমি তাকে ডিস্টার্ব করে কোনো কথা বলো, অবভিয়াসলি টিচার রেগে যাবে, এবং তখন না। এবং টিচারদেরও উচিত
যে একটু অবসর সময়ে আপনি আইডেন্টিফাই করুন আপনার ক্লাসের মধ্যে কার বিহেভিয়ারাল কিছু চেঞ্জেস হচ্ছে এই অ্যাডোলেসেন্স পিরিয়ড বা তারপরেও। এই বিহেভিয়ারাল চেঞ্জেসগুলো আইডেন্টিফাই করার পরে সেই বাচ্চাগুলোকে আপনি আপনার মতো করে গাইড করুন। আর বাচ্চাদের যে 4র্থ নম্বর পয়েন্টটা করতে হবে, সেটা ওদের প্রথম থেকে ভীষণ ডিসিপ্লিন বা অর্গানাইজড হতে হবে। এবং এই অর্গানাইজড ওদের যখন ছোট থেকে ওরা অর্গানাইজড হতে শিখে যাবে, তখন কিন্তু ওরা নিজেকে অনেক সুন্দরভাবে বিভিন্ন জায়গায় ব্যস্ত রাখতে পারবে। তখন ব্যস্ত রাখলে তারা কি করবে, এই যে তাদের মধ্যে মানে অলস মস্তিষ্ক শয়তানের বাসা বলে না, এই অলস মস্তিষ্কতে তাদের এই যে খারাপ খারাপ চিন্তা, আমি মানসিকভাবে হেয় হচ্ছি, আমি আত্মহত্যা করে ফেলবো, এই ধরনের চিন্তা ভাবনা আসবে না। আর পঞ্চম এবং সবচেয়ে ভাইটাল পয়েন্ট, জীবনের শেষটা পর্যন্ত না আসা পর্যন্ত হবে না, মানলে হবে না। আজকে তুমি খারাপ রেজাল্ট করেছো বা আজকে তুমি তোমার বন্ধুর মতো সাকসেস পাওনি বা ওর মতো করে উঠতে পারোনি, ভবিষ্যতে তুমি ওর চাইতে অনেক বেশিও করতে পারো বা একটু যদি কমও করো, সেটা তুমি তোমার মতো, তুমি কারোর সাথে কম্পেয়ার করো না নিজেকে, তাহলে দেখবে অনেকটা ভালো থাকবে। এবং কোনো কিছু হারিয়ে যাওয়ার জন্য আফসোস করো না, কারণ এই বাচ্চাদের মধ্যে এই মরালস ভ্যালুগুলোকে শিখিয়ে দিতে হবে। এবং পারস্পরিক যদি ওদের মধ্যে একটা মানে সদ্ভাব বা বন্ধুত্বপূর্ণ স্বভাব গড়িয়ে তোলা যায়, তাহলে কিন্তু ওদের মেন্টাল ক্রাইসিস অনেকটাই দূর হবে। আমি সুপ্রিম কোর্টের নির্দেশটা আপনাদেরকে জানালাম, আর তার সাথে আমার মতামতটাও অবশ্যই দিলাম। এবার আপনারা আপনাদের মতামতটা দেবেন। আশা করি আমার পাশে থাকবেন এবং আপনাদের মতামত আগের দিনে মানে ভবিষ্যতে আমাকে উদ্বুদ্ধ করবে অ্যাজ এ টিচার বাচ্চাদের এবং সমাজের আরো উন্নতি করার জন্য। নমস্কার, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, কারণ আনন্দটাকে আমাদের খুঁজে নিতে হবে। আর তার সাথে সাথে আমরা যেহেতু একটা ডিউটিফুল এবং রেসপন্সিবল জবে আছি, সেহেতু বাচ্চাদের সঠিক গাইডলাইন দেওয়াটাও আমার মনে হয় এটা আমাদের প্রাইমারি ডিউটির মধ্যে পড়ে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।